আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরও থাকছেন আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা। কতগুলি প্রশ্ন আছে যেটাকে আমরা আসলে একসাথে গুচ্ছ প্রশ্ন বলতে পারি। আপনি যদি আমাদেরকে একটু টু দ্য পয়েন্ট উত্তর দিয়ে আমাদের যদি একটু আলোকিত করেন। আমরা এটি প্রশ্ন করতে চাই। আমরা বেশিরভাগ সময় দেখি যে অনেক সময়ই দেখেছি যে অন্য বিষয়ে আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায়। এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে চলে যেতে বলা, এটিকে আপনি যৌক্তিক মনে এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। শোনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। জাসির চৌধুরী, আপনি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024-এ। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল দিয়েছিল। বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে, এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনাধীন, তখন তো সরকারের শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের একজন জুরিস্ট বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে, সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। 18 জুলাই প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। সেখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে না, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি। এখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করছিল, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যে রায় দেওয়ার আগে রায়টি হয়েছে 21 জুলাই। প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না,
না, আশা করি পছন্দ হবে এই কথা নো বলেছে, নো কারণ নো নো এখানে এখানে নো হ্যাঁ, মানে এখানে কথা হলো হ্যাঁ, বলেছে যে তোমার রায় প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? মনে তো এখন হয়ে কথা করবে, হলো মানে এই কথা তো হ্যাঁ, মনে হচ্ছে যে না করে। না মোটেও না, মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি, এইভাবে টুইস্ট করা তো ঠিক না, শোনি ছিল না, জাসির কখনো চৌধুরী, ছিল আমরা না। আবার জাসির চৌধুরী আমরা আবার একটু আসবো আপনার কাছে। একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলনটা সম্পর্কে বা আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা সমর্থন করেছেন, যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন, তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে। কেউ কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা, এটা আসলে ঠিক হয় নাই। কেউ কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হন নাই, কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন। তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে, আমরা এসে ক্রিমটা খাবো। কেউ কেউ নিরাপদে থেকে অনেক জ্বালাময়ী কথা বলেছেন, তাতে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকে সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা আসলে কি হওয়া উচিত সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। স্যার, আপনি নিজেও দেখেছেন, আপনি যদি একটু আপনার মতটা একটু বলতেন। আপনারা যদি এটা চিরস্থায়ীভাবে চাইতেন তাহলে সেখানে তো মুক্তিযোদ্ধার কথাই বলতেন। আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন, আজকে আপনার এই যে জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর, তাজউদ্দিন সাহেবের পরিবার কি অনগ্রসর? ঢালাও ভাবে ওনারা অনগ্রসর হয় কিভাবে, ঠিক না? এটা তো আপনি সংবিধান কেন, সাধারণ কোন যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনাবোধ আসা উচিত। এবং আমি দেখলাম পত্রিকাতে, আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের, আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের 150 আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাবত, আমি গণপরিষদ বিতর্কের উপর 2 বছর রিসার্চ করে বই পড়েছি, উনি এটা কি যুক্তি দিলেন? ওইখানে যে 150 যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে 72 সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয়, আর এই 72 সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় 73-এ। এই 73-এ নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে, 73-এ নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে, শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য 150 এটা বলা হয়েছে, এবং আরো কোনো কিছু কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। এবং চতুর্থ তফসিলের হেডিং এ হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান। অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই 50-52 বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না, আমি সম্পূর্ণ লস্ট এটা, আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো। আর আপনি চিফ জাস্টিসের প্রসঙ্গে যে কথা বলেছেন, আমি ওনার কথাটা শুনে আমার আসলে দুঃখ লেগেছে। কারণ কি, আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে, এটা সংবিধান সম্মত অধিকার। বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে। রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি। রাজপথের আন্দোলন, এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে। হ্যাঁ, এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে, আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো, এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন, আমেরিকার সংবিধানে কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে, আপনি যদি হবস লক রুশোর থিওরি গুলোও দেখেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন, সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন। আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কি ইন্টেনশনে বলেছেন, শুনতে ভালো লাগে না। এটা তো কিসের আন্দোলন, মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজির আন্দোলন, সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন, শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন, সমতার আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন, সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন। যাই হোক, আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলেছেন, বাট আমি চ্যালেঞ্জ করলাম 1000 পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই। মুক্তিযোদ্ধাদের অবদান, তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, যৌক্তিকভাবে বলা হয়েছে। শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল 15-এ বলা হয়েছে। তো আপনি সংবিধানে নাই, গণপরিষদ বিতর্কে নাই, এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে অসাম্যের দিকে দেওয়া। আমরা যে বলি সবাই আইনের চোখে সমান, সমান সুবিধা পাবে, আর্টিকেল 29, এগুলির সুস্পষ্ট লঙ্ঘন। এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে। আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন, যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন, 1986 সনে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 70 থেকে 80,000। পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে 3 গুণ হয়েছে আমি জানি না। এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে,
ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় 60,000-এর বেশি। এখন আপনি কি বলেন, সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন? সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তার প্রশ্নের প্রশ্ন করবেন? আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত। যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে, যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, তাদের কেন আপনি কোটা রাখবেন না? অবশ্যই আপনি কোটা রাখবেন। এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা, তাদের জন্য যদি কোটা রাখে, যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও, সুবিধা দেন, অসুবিধা নাই, প্রকৃত মুক্তিযোদ্ধা। বাট নাম্বার নিয়ে প্রশ্ন, আপনি কত পার্সেন্ট রাখবেন? দেখেন ভাই, আমাদের এখানে যারা আছে, আমার চেয়ে খালেদ আপনার চেয়ে 8 সনে 2018 সনে লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে বলেছেন। তো ওনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল? উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে? উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে? আমি প্রশ্ন করলাম আপনাকে, কে বুঝে বাংলাদেশি? তো বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার, উনি আরেকটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন। এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে, আপনি যদি তাদের জন্য 5% কোটা রাখেন, তাহলে তো অরাজকতা হয়ে যাবে। আপনি 5% পাবেন না, 1% রাখেন। আপনি তো সুচিন্তিত ভাবে করবেন, এটা তো সুচিন্তিত ভাবে করা হয় নাই। আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে 10%-এর মতো কোটা থাকা উচিত, এবং যারা শারীরিকভাবে অক্ষম আছে, যারা আপনার আদিবাসী আছে, এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান, আপনি 10%-এর মতো রাখতে পারেন। আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে? কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দিতে বলে নাই। সরকার কোটা রাখছে না, এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম অনেস্টলি আমি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো এই পলিটিক্যাল কোয়েশ্চেনে আমি যদি জাজ হতাম, তাহলে আমি এটাকে মেইনটেনেবল ধরতাম না। এখন আপনার ধরেন জাজ যারা হয়েছেন উনি তো সমাজের বাইরের মানুষ না। আমার কমপক্ষে 10 থেকে 12 জন স্টুডেন্ট আছে সরাসরি যারা হাইকোর্টে জাজ আছেন। এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা? এখন উনি কোন বিচারিক বিবেচনা নিয়েছেন আমি জানি না, তবে ডক্ট্রিন অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেওয়ার কথা না। আরেকটা কথা হচ্ছে, ধরেন আপনার এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে, একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে চাচ্ছেন নাকি। হ্যাঁ, আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না, তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সবারই স্মরণ থাকা উচিত, এই ধরনের সন্দেহ যে মানুষ করে, এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে। আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সাহেবের রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল? আপনার মনে আছে? বিচারিক আদালতের জাজ আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করেছেন এটি বলে যে এটি একটি পলিসি ডিসিশনের ব্যাপার এবং পলিসি ম্যাটার, সেই ক্ষেত্রে হাইকোর্ট হঠাৎ করে এই রায় মানে দিতে পারে না, যে এটার মধ্যে হচ্ছে যে অর্থাৎ এটি প্রায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে ইয়ে করে যে জাজমেন্ট ইটসেলফ কন্ট্রাডিক্টরি, কারণ এইটা তো পলিসি ম্যাটার, এখানে আসলে হাইকোর্টের এটি বলার নাই যে এটি বাতিল করতে হবে, সেটা বলে অ্যাপিলেট ডিভিশন এটি বাতিল করেছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন, এই কথা বলে যখন অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায়টি বাতিল করলেন, সেই অ্যাপিলেট ডিভিশন আবার ঠিক করে দিলেন যে এটি 93%, 5%, 1%, 1%, এটিকে অ্যাপিলেট ডিভিশন পারে। অ্যাপিলেট ডিভিশন এটি করলেন, আমি পুরো প্রশ্নটা করি স্যার, অ্যাপিলেট ডিভিশন এটি করলেন 104 আর্টিকেল নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন যেটি পারেন না, এটি অ্যাপিলেট ডিভিশন নিজেই বুঝতে পেরেছেন, কারণ তখন আবার বলেছেন সরকার যা চায় তা আবার করতে পারবে। তার মানে যে পুরোটাই শোনো, তোমার তো জি আমি বলেন পেয়েছি, আমি জবাব দিই। জি জাসির চৌধুরী বলেন। তোমার তো 104-এর যে ক্ষমতা, সংবিধানে 104 অনুচ্ছেদে যে ক্ষমতা সুপ্রিম কোর্টে দিয়েছে, সেটি তোমার অজানা থাকার কমপ্লিট জাস্টিসে সুপ্রিম কোর্ট এটি একান্তই অ্যাপিলেট ডিভিশনের ক্ষমতা। অ্যাপিলেট ডিভিশনের আইনের বাইরে যেও অনেক কিছু নির্দেশনা প্রদান করতে পারে, এবং আমাদের সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের সকল কর্তৃপক্ষ সবাই সেই সুপ্রিম অ্যাপিলেট ডিভিশন কেন সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ মানতে বাধ্য বটে। সুতরাং এই 104 অনুচ্ছেদই তো ইনভোক করেছে অ্যাপিলেট ডিভিশন। সরকারি ঠিক করবে কোন কোটা কত পার্সেন্ট থাকবে? না সেটা এটা তুমি রাইটি পুরো পেয়েছো কিনা আমি জানি না। বলেছে যে ভবিষ্যতে এটি ভবিষ্যতে পরিবর্তন করতে পারবে সরকার। ভবিষ্যতে মানে কি, মানে একদিন পর তো ভবিষ্যৎ নাকি প্রজ্ঞাপনের আগে না পরে? পারবে, এটাই বলেছে যে এর পরবর্তীকালে
সরকার এটি পরিবর্তন করতে পারবে। কিন্তু যে রায়টি, যে আদেশ দিয়েছে 104 অনুচ্ছেদে, সেটি তো বাইন্ডিং অন এভরিবডি, প্রতিটি কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংবিধান প্রত্যেকেই বিশেষজ্ঞ মানতে বটে। বাধ্য। জাস্টিস এবং চৌধুরী, আপনি সত্যি মনে করেন অ্যাপিলেট ডিভিশন বলে দিতে পারে কোটা 93%, 5%, 1%, 2%? অবশ্যই সত্যি আপনি এটা 104 বলেন, নিশ্চয়ই আপনি মনে করেন যে এটি বলতে পারে? না, তোমার এটা জানা উচিত ছিল, 104 অবশ্যই বলতে পারে, এবং সেটি কিন্তু আপিলের ডিভিশন করেছে। বাংলাদেশে তো সুপ্রিম কোর্ট সভরেন না, সভরেন তো পার্লামেন্ট, ও পারে এটা বলতে। বাংলাদেশে পার্লামেন্ট সভরেন না, এটা তোমার জানা উচিত। তুমি তো বিলে তো থেকেছো। হ্যাঁ, কে সভরেন? ব্রিটিশ সভরেন্টি অফ পার্লামেন্টের যে তত্ত্ব, সেই অর্থে কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট, যেখানে লিখিত সংবিধান আছে, সভরেন হলো সংবিধান, একেবারে পরিষ্কার, তোমার বিভিন্ন রায়ে পরিষ্কার। এটা তুমি তো আইন, তুমি তো ম্যাজিস্ট্রেটও ছিলে একসময়, তোমার এটি জানা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে এবং সেখানে সুপ্রিম কোর্ট বাংলাদেশে কোন কোর্ট পার্লামেন্ট থাকা অবস্থায় এই কথা বলতে পারে 93% কোটা করো, 5% কোটা করো, অবশ্যই বলতে পারে।